গল্পকরণে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের গল্প জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল। আজকে দ্বিতীয় পর্ব। স্কুলের ঘণ্টাটা এমন করে বাজছে কেন? শব্দটা ঠিকমতো আসছে না। ঝনঝন শব্দ না চাপা শব্দ? ব্যাপারটা কি? ফজলুল করিম সাহেবের ভ্রু কুঁচকে গেল। হরিপদকে ডাকা দরকার। এই মুহূর্তে ডাকলে সে ঘণ্টা পেটা বন্ধ করে ছুটে আসবে। কাজেই 5টা ঘণ্টা পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বয়সের কারণে হরিপদের সমস্যা হচ্ছে। গত সপ্তাহেই 4th পিরিয়ড শুরু হচ্ছে, সে 5টা ঘণ্টা বাজিয়ে বসে আছে। এইসব অপরাধ ক্ষমার যোগ্য না। তিনি 2 টাকা ফাইন করেছেন, বেতন থেকে কাটা যাবে। যার প্রধান কাজই ঘণ্টা পেটানো, সে যদি তাতে ভুল করে বসে তাহলে হবে কিভাবে? 2 টাকা ফাইন করে তার নিজেরও মন খারাপ হয়েছে। 2 টাকার মূল্য হরিপদের কাছে অনেক। তারপরেও স্কুলে শৃঙ্খলার ব্যাপার আছে। ক্লাসে ক্লাসে ছেলেরা কান খাড়া করে আছে ঘণ্টা শোনার জন্য। 4টার জায়গায় 5টা শুনলে ওদের কেমন লাগবে? ফজলুল করিম সাহেব টিচারদের রোস্টারের দিকে তাকিয়ে আছেন। মমতাজ সাহেব আজও অ্যাবসেন্ট। মাহবুব সাহেব এসেছেন ফার্স্ট পিরিয়ডের পর। শিক্ষকদেরও ফাইন করার ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল। নিয়ম সবার জন্যই সমান, এক হওয়া উচিত। কারো জন্য কঠিন নিয়ম, কারো জন্য সহজ, তা নয়। হরিপদ, আগে ঘণ্টা নিয়ে ভেতরে আসো। হরিপদ স্কুল ঘণ্টা বগলদাপা করে ভয়ে ভয়ে ঢুকল। বিনয়ে নিচু হয়ে পড়ল। এখন অবশ্য বিনয় ছাড়াই তার শরীর নুয়ে পড়েছে, কোমর বেঁকে গেছে। বয়স মানুষকে বাঁকা করে ফেলে। স্কুলের ঘণ্টার আওয়াজ ঠিকমতো শোনা যাচ্ছে না, ব্যাপারটা কি? হরিপদ আরও নিচু হয়ে গেল, মাথা প্রায় মাটির সঙ্গে যাচ্ছে। দেখি ঘণ্টা, দেখি ঘণ্টা ঠিক আছে তো? হরিপদ ঘণ্টাটা টেবিলের উপর রাখল। ঘণ্টা ঠিক আছে, ফেটে যায়নি। এই স্কুলের সবচেয়ে মূল্যবান সম্পত্তি হল এই ঘণ্টাটা। জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুল শুরু হয় এই ঘণ্টা দিয়ে। ফজলুল করিম সাহেব তখন ছিলেন না, কত আগের কথা, তবে তিনি শুনেছেন। স্কুল শুরু হবার প্রথম ঘণ্টা জীবন কৃষ্ণবাবু নিজে বাজিয়েছিলেন। ঘণ্টা বাজিয়ে তিনি কিছুক্ষণ কেঁদেছিলেন। কি জন্য কেঁদেছিলেন? মনের আনন্দে? হরিপদ, আগে ঘণ্টা তো ঠিকই আছে, শব্দ এমন হয় কেন? হাতুড়ি চুরি গেছে স্যার, এর জন্যই শব্দ কম হয়। ফজলুল করিম সাহেব বিস্মিত চোখে তাকালেন। কি ভয়ঙ্কর কথা! হাতুড়ি চুরি গেছে। আজ হাতুড়ি গেলে কাল যাবে ঘণ্টা। কখন চুরি গেছে? কাল থেকে পাই না। তুমি তো অসম্ভব কথা বলছো হরিপদ। স্কুলের প্রাণ হলো তার ঘণ্টা। ঘণ্টা হাতুড়ি থাকে তোমার দায়িত্বে, আর সেই হাতুড়ি চলে গেল, তুমি খবর পর্যন্ত দিলে না। তোমার ঘোরতর অন্যায় হয়েছে। তোমাকে আরও 2 টাকা ফাইন করা হলো। ঘণ্টার হাতুড়ি চুরি হবার মতো কোনো বস্তু না। নিশ্চয়ই কোথাও আছে, খুঁজে বের করো। যে আজ্ঞে। মাহবুব সাহেব গম্ভীর ভঙ্গিতে ঢুকলেন। মনে হচ্ছে তাকে ডেকে আনায় তিনি বিরক্ত। তিনি হেডমাস্টার সাহেবের সামনে চেয়ারে বসতে বসতে বললেন, ডেকেছেন? মাহবুব সাহেব, আজকে ফার্স্ট পিরিয়ড মিস করেছেন। হ্যাঁ, কাজ ছিল। কাজ থাকলে আগে ভাগে ছুটি নেবেন, যাতে আমরা বিকল্প ব্যবস্থা রাখতে পারি। হঠাৎ কাজ পড়ে গেল, আগে জানানো সম্ভব ছিল না। ময়মনসিংহের ডিসি সাহেব হঠাৎ চলে এসেছেন, উঠেছেন ডাক বাংলোয়। সকালে তার সঙ্গে চা খেতে বললেন। তাকে তো আর বলতে পারি না চা খাবো না। না, সেটা কেন বলবেন? চা খেতে ডেকেছে, চা খাবেন। আবার আপনার জন্য ছাত্ররা যাতে অসুবিধা না পড়ে সেদিকেও লক্ষ্য রাখবেন। ডিসি সাহেবের সঙ্গে চায়ের চেয়ে ছাত্রদের ক্লাস অনেক জরুরি। আপনি শিক্ষক মানুষ, এই ব্যাপারটা আপনি ছাড়া কে বুঝবে?
মাহবুব সাহেব চোখ মুখ কঠিন করে বসে রইলেন। ফজলুল করিম সাহেব বললেন, আচ্ছা যান, এটা বলার জন্যই রেখেছিলাম। শুধু যে আজই আপনি ক্লাস মিস করেছেন তাই কিন্তু না, গতকালও স্কুলে এসেছেন টিফিন টাইমের পরে। গতকাল স্কুলের কাজে বাইরে ছিলাম, বাজার কমিটির সাথে একটা সভা ছিল। বাজার কমিটির চাঁদা ছাড়া তো আর স্কুল চলবে না, নাকি চলবে? হ্যাঁ, বাজার কমিটির টাকা আমাদের অবশ্যই দরকার, কিন্তু ওদের মিটিং এমনভাবে ফেলতে হবে যেন স্কুল এফেক্টেড না হয়। ছুটির দিনে মিটিং করবেন কিংবা সন্ধ্যাবেলা করবেন। মাহবুব সাহেবের মুখে খুব কঠিন কিছু কথা এসে গিয়েছিল, সেসব কথা তিনি সামলে নিলেন। কঠিন কথা বলার সময় পাওয়া যাবে, প্রচণ্ড রাগ নিয়ে কঠিন কথা বলা ঠিক না। কঠিন কথা বলতে হয় ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায়। মাহবুব সাহেব। জি স্যার। আমাদের স্কুলের সায়েন্স টিচার আসবেন পরশু সন্ধ্যায়। বিদেশি মানুষ, তার থাকা খাওয়ার একটা ব্যবস্থা তো করতেই হয়। দেখি একটা ব্যবস্থা করব। কী ব্যবস্থা করবেন আমাকে জানাবেন। স্টেশনে কাউকে পাঠাতেও হবে ওনাকে আনার জন্যে। আমি নিজেই যেতাম, আমার শরীরটা খারাপ, রাতে ভালো ঘুম হচ্ছে না। শরীর ভালো লাগলে নিজেই যাব। মাহবুব সাহেব চেয়ার ছেড়ে উঠেন দাঁড়াতে দাঁড়াতে বললেন, স্যার আমি তাহলে উঠি। আচ্ছা মাহবুব সাহেব। জি স্যার। অনেক কঠিন কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। মেজাজও খুব খারাপ, হাতুড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। কীরকম অব্যবস্থাপনা! স্কুলের হাতুড়ি চুরি গেছে, ডাস্টার দিয়ে ঘন্টা পেটাচ্ছে। আচ্ছা যান, আপনার ক্লাসের সময় হয়ে গেল। 5th পিরিয়ড শুরু হচ্ছে। ফজলুল করিম সাহেব ঘণ্টার শব্দ শুনছেন, হাতুড়ি পাওয়া যায়নি। ঘণ্টার শব্দ থেকে বোঝা যাচ্ছে হাতুড়ি পাওয়া যায়নি। ফজলুল করিম সাহেব স্কুলের প্যাডে হরিপদের জরিমানা সংক্রান্ত নোটিশ লিখতে শুরু করলেন। সব কিছুর রেকর্ড থাকা দরকার। ফজলুল করিম সাহেব লিখলেন, বিষয় কর্তব্যকার্যে গুরুতর অবহেলা। সন্ধ্যাবেলা হরিপদ এসে জানালো হাতুড়ি খুঁজে পাওয়া যায়নি। হেডমাস্টার সাহেব তাকে জরিমানার চিঠি ধরিয়ে দিলেন। হরিপদ বিনয়ে নিচু হয়ে রইল, কিছু বলল না। ফজলুল করিম সাহেব বললেন, শেক্সপিয়রের একটা কথা আছে, আই হ্যাভ টু বি ক্রুয়েল ওনলি টু বি কাইন্ড। অর্থাৎ তোমার প্রতি নিষ্ঠুর হচ্ছি তোমাকে করুণা প্রদর্শনীর জন্য, বুঝেছ? যে আজ্ঞে। আচ্ছা যাও, আমি আরও কিছুক্ষণ থাকব। রাতে এক জায়গায় দাওয়াত আছে, কাজেই রাত 8টা পর্যন্ত স্কুলে থাকব। তোমার থাকার দরকার নেই, তুমি চলে যাও। যে আজ্ঞে। যাবার আগে হারিকেনে তেল ভরে দিয়ে ঠিকঠাক করে দিয়ে যাও। তেল কিনতে হবে স্যার, তেল নাই। ফজলুল করিম সাহেব 10 টাকার একটা নোট বের করে দিলেন। বোতল নিয়ে যাও, 6 টাকার কেরোসিন আনবে। যে আজ্ঞে। হেডমাস্টার সাহেব ঠিক করে রেখেছেন যে 4 টাকা ফেরত আসবে, সেই টাকাটা তিনি রাখবেন না। এতে 2 টাকা 2 টাকা করে যে 4 টাকা ফাইন হয়েছিল সেটা হরিপদ সামলে ফেলতে পারবে। বোকা মানুষ বলে সে ব্যাপারটা বুঝতেই পারবে না। ফজলুল করিম সাহেবের ঘরে হারিকেন জ্বলছে। হরিপদ বারান্দায় জুবুতুব হয়ে বসে আছে। হেড স্যারকে ফেলে সে যেতে পারে না, এটা সম্ভব না। আজও বৃষ্টি পড়ছে। কাল যেমন বৃষ্টি পড়ছিল, আজ তার চেয়েও বেগে বৃষ্টি নামছে। এবার বন্যা না হয়ে যায়ই না। লাইব্রেরি ঘরের দিকে খটখট শব্দ হচ্ছে। শব্দ শুনে মনে হয় কারা যেন চেয়ার টেবিল টানাটানি করছে। হরিপদের গা সামান্য ছমছম করতে লাগল। স্কুলে একটা গুজব প্রচলিত আছে, লাইব্রেরি ঘরে স্কুলের প্রতিষ্ঠাতা জীবনবাবুকে মাঝে মধ্যে দেখা যায়। ব্যাপারটা পুরোপুরি গুজব নয়। হরিপদ নিজেও একবার দেখেছে। 3 বছর আগের কথা, শীতকাল। সে স্কুল লাইব্রেরির বারান্দায় যাচ্ছিল, হঠাৎ শুনে খটমট শব্দ। লাইব্রেরির দরজায় তালা দেয়া। সে ঘুলগুলি ফাঁক দিয়ে তাকিয়ে চমকে উঠল। চেয়ারে জীবনবাবু বসে আছেন। খালি গা, ধবধবে ফর্সা শরীর, মোটা একটা বইয়ের পাতা উল্টাচ্ছেন। হরিপদকে তাকাতে দেখে তিনি চোখ তুললেন।
কি কঠিন সে চোখের দৃষ্টি! হরিপদের বুক হিম হয়ে গেল। জীবনবাবু ধমকে উঠলেন, কি চাও? হরিপদ ছুটে চলে এলো। এই ঘটনার কথা সে কাউকে বলেনি, এইসব ব্যাপারে বলতে নেই। লাইব্রেরি ঘরে শব্দ হচ্ছে, হরিপদের বুক কাঁপছে। ভরসার কথা এই যে শুধু যে হেডমাস্টার সাহেব আছেন তাই না, মাওলানা সাহেবও আছেন। মাওলানা সাহেব টিচার্স কমন রুমে নামাজ পড়ছেন। শুধু যে হরিপদ হেডমাস্টার সাহেবের জন্য অপেক্ষা করে তাই না, মাওলানা সাহেবও অপেক্ষা করেন। এই একদিকে দুজনের মিল আছে। নামাজ শেষ করে মাওলানা সাহেব ফজলুল করিম সাহেবের ঘরে উঁকি দিলেন। স্যার কখন যাবেন? একটু দেরি হবে, সিরাজ সাহেবের ওখানে রাতের খাওয়ার দাওয়াত, 9টার সময় যেতে বলেছেন। 9টা বাজতে তো অনেক দেরি, এতক্ষণ বসে থাকবেন? বসে নেই তো, কাজ করছি। এবার যে কজন ছেলে মেয়ে এসএসসি দেবে ওদের খুব স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করা যায় কি না সেটা নিয়ে ভাবছি, পরিকল্পনা করছে আর কি। আপনি বসুন, পরিকল্পনাটা নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করি। মাওলানা সাহেব বসতে বসতে বললেন, যে বৃষ্টি নেমেছে, চা খেলে কেমন হয় স্যার? চা খাবেন কিভাবে? হরিপদ আছে, ওকে ফ্ল্যাক্স দিয়ে পাঠিয়ে দিই। চা খেতে পারলে মন্দ হয় না অবশ্য। ফ্ল্যাক্স কোথায় পাবেন? আমার একটা আছে। তাহলে তো ভালোই হয়। আপনি এক্ষুনি যাননি, স্কুলে পড়ে আছেন, ব্যাপারটা কি? একা মানুষ, গিয়ে বা কী করব? আপনি আছেন দেখে আমিও থেকে গেলাম। ভালো করেছেন। আপনার সঙ্গে আমার পরিকল্পনাটা নিয়ে আলাপ করি। বিরাট পরিকল্পনা নিয়েছি। বলুন শুনি আপনার পরিকল্পনা। যারা এবার এসএসসি পরীক্ষা দেবে তারা থাকবে দিনরাত 24 ঘন্টা কোচিংয়ের আওতায়। লাইব্রেরি ঘরের জিনিসপত্র খালি করে ওইখানে টানা বিছানা করে দেব। সার্বক্ষণিক শিক্ষক থাকবেন, শিক্ষকদের ডিউটি ভাগ করে দেওয়া হবে। ব্যবস্থাটা কেমন মনে হচ্ছে আপনার? খুব ভালো মনে হচ্ছে না, সম্ভব না। সম্ভব না কেন? এবার 40 জন ছেলে পরীক্ষা দিবে, 29টা ছেলে, 11টা মেয়ে। এদের আপনি কোথায় রাখবেন? এদের খাওয়ার খরচ কে দেবে? শিক্ষকরাই বা বাড়তি ঝামেলা কেন করবেন? স্কুলের দিকে তাকিয়ে শিক্ষকরা বাড়তি ঝামেলা করবেন, এটা ছাড়া আমাদের আর উপায় নেই। শহরের স্কুলগুলোর সঙ্গে গ্রামের স্কুলগুলো পারছে না। এসএসসির রেজাল্ট হলেও আপনি কখনো শুনবেন না গ্রামের কোনো স্কুল থেকে একটা ছেলে ফার্স্ট হয়েছে। এমন তো না যে আমাদের ছাত্ররা খারাপ। না, খারাপ ছাত্র না। 2টো ছেলে এবার আমাদের খুব ভালো আছে, খুবই ভালো। এদের ঠিকমতো তৈরি করতে পারলে। তাহলে স্যার এই দুজনকে নিয়েই কাজ করুন না। এটাও মন্দ না, আমার নিজের বাড়িতে রেখেই দিতে পারি। পরের বছর স্কুলের হোস্টেলে যখন হবে তখন বাধ্যতামূলকভাবে এসএসসির সব ছাত্রদের হোস্টেলে থাকতে হবে। কি বলেন? তা করা যাবে। জোরে সোরে নামতে হবে, বুঝলেন মাওলানা সাহেব? শহরের স্কুল আমাদের টেক্কা দিয়ে চলে যাবে, তা তো হয় না। হেডমাস্টার সাহেবের চোখ চকচক করতে লাগল। তাঁরা স্কুল থেকে বেরোলেন 8:30টায়। বৃষ্টি থেমে গেছে, রাস্তায় প্যাঁচ প্যাঁচ কাদা, সাবধানে পা ফেলতে হচ্ছে। পোস্ট অফিস পর্যন্ত দুজন একসঙ্গে এলেন। এখান থেকে দুজন দুদিকে যাবেন। ফজলুল করিম সাহেব বললেন, মাওলানা সাহেব যাই। জি আচ্ছা স্যার। আপনার কথাটাই রাখবো, ঠিক করেছি। 2টা ছেলেকে 24 ঘন্টা তত্ত্বাবধানে রাখব। সব টিচারদের ডিউটি ভাগ করে দেব ইনশাল্লাহ। মাওলানা রওনা হতে গিয়েও হলেন না, দাঁড়িয়ে রইলেন। ফজলুল করিম সাহেব বললেন, আপনি কিছু কি বলবেন? জি না। আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু বলতে চান। যদি কিছু মনে না করেন স্যার। কিছুই মনে করব না, বলুন কি ব্যাপার? আপনার বাসায় কাজের যে মেয়েটা আছে, কি যেন নাম? রেশমি। হ্যাঁ, রেশমি। রেশমি প্রসঙ্গে একটা কথা। ওর প্রসঙ্গে কি কথা? মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করলে কেমন হয়? হঠাৎ বিয়ের কথা উঠছে কেন?
মাওলানা ইতস্তত করে বললেন, যুবতী মেয়ে, বিয়ে হয়ে যাওয়াই তো উচিত। তাছাড়া কি? আপনি বিপত্তিক মানুষ, তরুণী একটা মেয়েকে নিয়ে বাস করছেন। আমাদের মন তো ছোট। হঠাৎ কেউ যদি কিছু বলা শুরু করে, সবাই বিশ্বাস করা শুরু করবে। সত্য আমরা বিশ্বাস করতে চাই না, অসত্য বিশ্বাস করি, কারণ অসত্য বিশ্বাস করানোর জন্য শয়তান আমাদের সবসময় প্ররোচিত করছে। ফজলুল করিম সাহেব তীব্র গলায় বললেন, কেউ কি আপনাকে কিছু বলেছে? মাওলানা জবাব দিলেন না। ফজলুল করিম সাহেব বললেন, মেয়েটা ছোট থেকে আমার সঙ্গে আছে, আমার স্ত্রীর দেশের মেয়ে। সে দেশ থেকে এনে দিয়েছিল, আমাকে খালু ডাকে। জানি, সবই জানি। কথা হলো কি, বিয়ে হলে মেয়েটার জন্য ভালো, দরিদ্র মেয়ে। বিয়ে হলে জীবনের গতি হয়। আমার হাতে একটা ভালো ছেলে আছে, মোটর মেকানিক, ভালো রোজগার করে। সংসারে শুধু মা আছে, আর কেউ নেই। যদি বলেন তো কথা বলে দেখি। বলবো? ফজলুল করিম সাহেব ক্লান্ত গলায় বললেন, বলুন, বলে দেখুন। বিয়ের যাবতীয় খরচ দেব, আমার পক্ষে যতটুকু করা সম্ভব করব। মেয়েটা আমার অতি প্রিয়, তার ভালো বিয়ে হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। মাওলানা চুপ করে রইলেন। ফজলুল করিম সাহেব প্রসঙ্গ পাল্টে বললেন, পরশু আমাদের নতুন টিচার আসছে, শুনছেন বোধ হয়? সায়েন্স টিচার। জি, শুনেছি। তার থাকার একটা ব্যবস্থা করতে হয়। মাহবুব সাহেবকে অবশ্য বলেছি আমার সঙ্গে রাখতে পারি। আমার ঘরে 2টা খাট আছে, উনি একটাতে থাকতে পারেন। থাকতে রাজি হবেন কি না কে জানে। রাজি হবেন না কেন? মাওলানা সাহেব কারো সঙ্গে লোকজন রাত্রি যাপন করতে চায় না। এ জাতীয় অদ্ভুত কথা কেন বলছেন? অভিজ্ঞতা থেকে বলছি স্যার। মাওলানার প্রয়োজন পড়ে মিল্লাত পড়াবার সময়, কিংবা কেউ মারা গেলে। অন্য সময় তাদের দরকার নেই। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, কেউ কোনো মাওলানাকে কখনো গুরুত্বপূর্ণ কাজ দেয় না। কী যে অদ্ভুত কথা আপনি বলেন। আপনি নিজেই দেন না স্যার। স্কুলের অনেক ঝামেলার কাজ আপনি নিজে করছেন কিংবা অন্যকে দিয়ে করিয়েছেন, আমাকে কখনো দেননি। ফজলুল করিম সাহেব চুপ করে রইলেন। মাওলানা সত্যি কথাই বলেছেন, তিনি ব্যাপারটাকে এভাবে কখনো দেখেননি। সিরাজ সাহেব প্রচুর লোক দাওয়াত করেছেন। আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী, মিল্লাত পড়ানো হয়েছে। মিলাদের পর খাবারের ব্যবস্থা, আয়োজনও প্রচুর। বড় মাছ, মাংস, পোলাও, দই, মিষ্টি। দই এসেছে টাঙ্গাইল থেকে। সিরাজ সাহেব নিজেই অতিথিদের পাতে দই উঠিয়ে দিচ্ছেন। ময়মনসিংহ থেকে ডিসি এবং এসপি এসেছেন, তাঁরাও খেতে বসেছেন। মন্ত্রী স্বয়ং তাদের পাতে দই তুলে দিচ্ছেন। এ দৃশ্যে তারা বড়ই বিব্রত। এসপি সাহেবের গলায় খাবার আটকে যাবার মতো অবস্থা। স্যার, আপনি কেন? সিরাজ সাহেব বললেন, কেন, আমি কি দই দিতে পারি না, নাকি আপনার সন্দেহ আমি পরিমাণে আপনাকে কম দেব? সবাই হেসে উঠল। হাসি থামতেই চায় না। সিরাজ সাহেব ক্রমাগত রসিকতা করে যাচ্ছেন, সবাই হেসে যাচ্ছে। ঢাকা থেকে পত্রিকার এক সাংবাদিকও এসেছেন। সিরাজ সাহেব তার কাছে গিয়ে বললেন, যতদূর জানি আপনি সাহিত্যের ছাত্র। আপনি আমাকে বলুন তো, মাথায় ঘোল ঢেলে দেওয়ার বাগধারা শোনা যায়, দই ঢেলে দেয়া শোনা যায় না কেন? সাংবাদিক কিছু বলার আগেই সবাই হাসতে শুরু করল। ফজলুল করিম সাহেবের পুরো ব্যাপারটা ভালো লাগছে না। মায়ের মৃত্যু বার্ষিকীতে এত হাসাহাসি কেন? এ তো কোনো আনন্দময় উৎসব নয়। খাওয়া শেষ হতে হতে 10টা বেজে গেল। সিরাজ সাহেব বললেন, আপনারা কেউ যাবেন না, একটা জরুরি ঘোষণা আছে। আজ একটা বিশেষ দিন, আগে থেকে ঠিক করে রেখেছিলাম। বিশেষ দিনে একটা জরুরি ঘোষণা দেব। তাছাড়া ইচ্ছে করলেও আপনারা কেউ যেতে পারবেন বলে মনে হয় না। যে বৃষ্টি নেমেছে, রাস্তায় 1 হাঁটু পানি।
সবাই আবারও হাসতে শুরু করল। রাস্তায় এক হাঁটু পানি, এই খবরে হাসার কি আছে ফজলুল করিম সাহেব তা বুঝতে পারছেন না। নাকি মন্ত্রীদের প্রতিটি কথায় হাসতে হয়, এটাই নিয়ম? সিরাজ সাহেব বেশ নাটকীয় ভঙ্গিতে ঘোষণা দিলেন। তিনি উঠে দাঁড়ালেন, মাথায় টুপি পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন। আজ আমি যদিও আপনাদের সবার সঙ্গে খুব হাসাহাসি করছি, তবু আপনারা নিশ্চয়ই শুনেছেন আজ আমার মার মৃত্যু দিবস। মা 9 বছর আগে এই দিনে এই বাড়িতে মারা গেছেন। আমি আমার মার কুপুত্র। মায়ের জন্য ঠিক কিছুই করতে পারিনি, কাজই ঠিক করেছি মার স্মৃতি রক্ষার জন্যে এই অঞ্চলে একটা স্কুল দেব। তবে লোকজন যেমন নাম দিয়ে স্কুল দেয় সেরকম কিছু না। স্কুলের নাম হবে নীলগঞ্জ হাই স্কুল। আমার মায়ের নাম স্কুলের সঙ্গে যুক্ত রাখব না, এটা আমার কাছে অরুচিকর মনে হয়। তাছাড়া আপনারা অনেকেই জানেন আমার মা ছিলেন অত্যন্ত পর্দানশীল মহিলা। তার নাম সবার মুখে নেবে, এটা তার ভালো লাগার কথা না। প্রচণ্ড হাততালিতে সিরাজ সাহেবের কথা চাপা পড়ে গেল। 3টা হ্যাজাক বাতির একটা দপদপ করছে, এতেও তাঁর বক্তৃতা বাধা পাচ্ছিল। হ্যাজাক ঠিক করার পর রমিন সাহেব আবার শুরু করলেন। আমি আমাদের পৈতৃক বসত বাটি, সেই সঙ্গে 10 একর জমি এবং নগদ 5 লাখ টাকা স্কুলের নামে লিখে পড়ে দিয়েছি। কাগজপত্র রেজিস্ট্রি হয়েছে, কাগজপত্র ফাইলে রাখা হয়েছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। মন্ত্রীরা ক্ষমতার অপব্যবহার করে অনেক আজেবাজে কাজ করেন, আমিও একটু করেছি। সরকারি স্যাংশন করিয়ে ফেলেছি, এতে আমার যদি অধর্ম হয়ে থাকে ক্ষমা করবেন। আমাদের এই নীলগঞ্জ স্কুলের ছাত্ররা ইনশাল্লাহ এই সেশনের পরের সেশন থেকে এসএসসি পরীক্ষা দেবে। এখন আমি যা চাই সেটা হলো আপনাদের সাহায্য। এটা আমার মার স্কুল না, এটা আপনাদের স্কুল। আমি কিছু করছি না, যা করছেন আপনারাই করছেন। ফজলুল করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, স্যার এখানে তো একটা স্কুল আছে, অনেক দিনের পুরনো স্কুল। সিরাজ সাহেব বললেন, মার কাছে মামার বাড়ির গল্প কেন করছেন হেডমাস্টার সাহেব? জীবনকৃষ্ণ মেমোরিয়াল স্কুল যে এখানে আছে সেটা আমি জানবো না? আমি সেই স্কুলের ছাত্র না? সবাই আবারও হু হু করে হাসছে। ফজলুল করিম সাহেব সেই হাসি অগ্রাহ্য করে বললেন, 2টো স্কুল চালাবার মতো অবস্থা নীলগঞ্জের নাই। এখন নেই, পরে হবে। শিক্ষার হার জিওমেট্রিক প্রগ্রেশনে বাড়বে। 2টা স্কুল আমাদের চলবে না, 3-4টা স্কুল লাগবে। ফজলুল করিম সাহেব ক্ষীণ স্বরে বললেন, এত পুরনো দিনে স্কুল উঠে যাবে, এটা কি ঠিক হবে স্যার? স্যার আপনিই বলুন, আপনি সাহায্য করতে চান, সাহায্য করুন, আমাদের স্কুলকে করুন। আপনার স্কুলের সাহায্য লাগবে কেন? আপনার মতো হেডমাস্টার থাকতে স্কুলের কি চিন্তা? তাছাড়া 2টো স্কুল থাকলে কম্পিটিশন হবে, কম্পিটিশনের ফল সবসময় শুভ হয়। সাহায্যের কথা বলছেন, না হয় আপনাদেরও সাহায্য করব, শর্ত একটাই, আপনারা আমার স্কুল দাঁড় করিয়ে দেবেন। ফজলুল করিম সাহেব আরও কিছু বলতে যাচ্ছিল, মাহবুব সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন, স্যার আমরা যা করার ইনশাল্লাহ করব, এই বিষয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ হাফেজ। সিরাজ সাহেব বললেন, চায়ের ব্যবস্থা আছে, চা না খেয়ে কেউ যাবেন না। বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, আপনাদের জন্য নৌকার ব্যবস্থা করেছি, নৌকা দিয়ে আপনাদের পৌঁছে দেওয়া হবে। আবারও হাসি উঠল। ফজলুল করিম সাহেব বাসায় ফিরলেন মাঝরাতে। বাইরের বারান্দার উঠোনে হারিকেন জ্বালিয়ে রেশমি বসে আছে। কি সুন্দর লাগছে মেয়েটাকে। রেশমি উদ্বিগ্ন গলায় বলল, কইছিলেন? দাওয়াত ছিল রেশমি। আমার কিছু বলে যাবেন না, নাকি আমি কোনো মানুষ না? রেশমি কেঁদে ফেলল। সহজ কান্না না, হাওমাও করে কান্না। ফজলুল করিম সাহেব হতভম্ব হয়ে গেলেন। কি করবেন, কি বলবেন বুঝতে পারছেন না। রেশমি ফোপাতে ফোপাতে বলল, আমি আপনার কে? আমি আপনার কেউ না। এই প্রথম ফজলুল করিম সাহেবের নিজের পায়ে পানি ঢালতে হলো।
ঘরে ঢুকে দেখেন রেশমি তার নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ফজলুল করিম সাহেব বিছানায় শুয়ে অপেক্ষা করতে লাগলেন। তার মন বলছে একসময় রেশমির রাগ ভাঙবে। সে দরজা খুলে বের হয়ে এলে তাকে বলবেন, 2 কাপ চা করো রেশমি, আমার মনটা আজ খুবই খারাপ। কি জন্যে খারাপ তোমাকে বলি। রেশমি দরজা খুলল না। অপেক্ষা করতে করতে ফজলুল করিম সাহেব ঘুমিয়ে পড়লেন। একসময় তার ঘুম ভাঙল। তিনি দেখলেন তার মশারি ফেলা, গায়ের উপর চাদর দেয়া, বাইরে মুষল বৃষ্টি। বৃষ্টির শব্দ শুনেই তার মন ভার হচ্ছে। নিজেকে একা লাগছে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। রেশমিকে কি তিনি ডেকে তুলবেন? সেটা কি ঠিক হবে? নিশিরাতে তিনি রেশমিকে ডেকে তুলছেন কথা বলার জন্যে। ডেকে তোলার জন্য কোনো অজুহাত থাকলে ভালো হতো। চায়ের পিপাসা হচ্ছে, এই অজুহাতে কি তাকে ডাকা যায় না? ফজলুল করিম সাহেব মশারির ভেতর থেকে বের হলেন। খাটের পাশে রাখা চেয়ারের সঙ্গে ধাক্কা লেগে শব্দ হলো। ভালোই হলো, শব্দ টব্দ শুনে যদি রেশমির ঘুম ভাঙে। তিনি হাত দিয়ে চেয়ার টানলেন, আরও শব্দ হলো। দরজার সিটকিনি খুললেন। বারান্দায় বেশ খানিকটা বসে থাকবেন, বৃষ্টির শব্দ শুনবেন। বৃষ্টির ছাটে বারান্দায় রাখা ইজি চেয়ারে কাপড় ভিজে গেছে। ভেজা কাপড়ের উপর বসে থাকতে হবে। ব্যাঙ ডাকছে। আচ্ছা, ব্যাঙের ডাকের ইংরেজি কি? শব্দটা মনে পড়ছে না কেন? ফজলুল করিম সাহেব ভ্রু কুঁচকে বসে আছেন। ইংরেজিটা যদি মনে পড়ে। বয়সের সমস্যা শুরু হয়েছে, স্মৃতি নষ্ট হচ্ছে। ফজলুল করিম সাহেব অপেক্ষা করছেন। ব্যাঙের ডাকের ইংরেজি মনে পড়ার অপেক্ষা, এবং সেই সঙ্গে রেশমির জন্য অপেক্ষা। তার মন বলছে রেশমি ঘুমায়নি। ঘুমলেও সারা শব্দে ঘুম ভেঙে গেছে। রেশমি উঠে আসবে। বৃষ্টির ছাটে বসে থাকার জন্য রাগারাগি করবে। তখন তিনি রেশমিকে চা করতে বলবেন। চা খেতে খেতে গল্প করবেন। বয়স অনেক লক্ষণের একটি হলো ঘুম কমে যাওয়া। মাঝরাতে কারোর সঙ্গে গল্প করতে ইচ্ছে করে। তিনি বসেই রইলেন। রেশমি এলো না। বৃষ্টির বেগ কখনো কমছে, কখনো বাড়ছে। ব্যাঙের ডাকের কোনো উঠানামা নেই। ফজলুল করিম সাহেব জুবুথুবু হয়ে বসে আছেন। ব্যাঙের ডাকের ইংরেজি কি ভাবতে ভাবতে বৃষ্টি দেখছেন। মমিন ট্রেন থেকে নামল ঘোর বৃষ্টিতে। তার হাতে একটা সুটকেস। ট্রেনে 2টা প্রকাণ্ড বোঁচকা পড়ে আছে, নামাতে হবে। তার একার পক্ষে নামানো সম্ভব না। সে নেমেছে কুলির সন্ধানে। নেমেই সে তার বুকামি টের পেল। এইসব গ্রামে মায়ে খেদানো বাপে তাড়ানো টাইপ স্টেশনে কুলি থাকার কোনো কারণ নেই। কুলি কুলি বলে চেঁচাচেঁচি করতে করতে ট্রেন যাবে ছেড়ে। গার্ড সাহেব জানালা দিয়ে মাথা বের করে ফেলেছেন। মুমিন সুটকেস প্ল্যাটফর্মে নামিয়ে আবার ট্রেনে উঠল। মন পড়ে রইল প্ল্যাটফর্মে। সুটকেস কেউ নিয়ে পালিয়ে যাবে না তো? কাপড় চোপড় যা আছে সবই সুটকেসে। আমি জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুলের হেডমাস্টার ফজলুল করিম। আপনার জিনিসপত্র কি আছে দিন। মুমিন এক ঝলক তাকিয়ে দেখল। সৌজন্য আলাপ পরে হবে, আগে মালপত্র নামানো যাক। মুমিন বলল, স্যার এই পুটলিটা একটু ধরুন। বেঞ্চের নিচ থেকে পুটলি টেনে বের করা যাচ্ছে না, এমন ওজন। ফজলুল করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, কি আছে এর মধ্যে? স্যার বই। ফজলুল করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, কি আছে এর মধ্যে? স্যার বই। ফজলুল করিম সাহেব সঙ্গে সঙ্গে তৃপ্তির হাসি হাসলেন। যে শিক্ষকের এত বই, সে ভালো শিক্ষক না হয়ে যায়ই না। তিনি মনে মনেই বললেন, গুড, ভেরি গুড। মমিন বলল, ট্রেন কি ছেড়ে দিচ্ছে স্যার? ছাড়লেও নামতে পারবেন। গ্রামের স্টেশন চলন্ত ট্রেনে লোকজন ওঠানামা করে। একটা পুটলি বের হয়েছে। মমিন দ্বিতীয় পুটলি ধরে টানাটানি করছে। ফজলুল করিম বললেন, এর মধ্যেও কি বই? জি স্যার। ফজলুল করিম সাহেব আবারও মনে মনে বললেন, গুড, ভেরি গুড। ছেলেটা লম্বা,
অতিরিক্ত রকমের রোগা, ভাবভঙ্গি দেখে মনে হয় রাগী হবে। হোক, রাগী শিক্ষকই ভালো, ছাত্ররা ভয় পাবে। ভয়ের সঙ্গে শিক্ষার সম্পর্ক আছে। আদর করে কোলে বসে শিক্ষা হয় না। প্রাচীনকালে গুরুগৃহে কঠিন শাসন ছিল। স্কুল স্টেশন থেকে কত দূর স্যার? আছে সামান্য দূর, 5 মাইলের কম। যাব কিভাবে? আগে রিক্সায় যাওয়া যেত, বর্ষা শুরু হয়, এখন রিক্সা বন্ধ, হেঁটেই যাতায়াত করতে হয়। বলেন কি স্যার? রোজ রোজ তো আর স্টেশনে আসা হয় না। ট্রেন ছেড়ে দিয়েছে, বাইরে ঝুম বৃষ্টি। ফজলুল করিম নতুন সায়েন্স টিচারকে নিয়ে স্টেশনের পাশে টি স্টলে চা খেতে ঢুকেছেন। বৃষ্টি না ধরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা মাত্র ছাতা, দুজন এই ছাতায় কুলোবে না। ফজলুল করিম সাহেব লক্ষ্য করলেন নতুন টিচার বেশ আগ্রহ নিয়ে বৃষ্টি দেখছে। নিশ্চয়ই শহরের ছেলে, গ্রামের বর্ষা দেখেনি। শহরের ছেলে হলেই ভালো, এরা গ্রাম পছন্দ করে, হয়তো স্কুলে টিকে যাবে। গ্রামের শিক্ষিত ছেলেপুলেদের গ্রাম বেশি অপছন্দ, তারা খুঁজে শহর। ফজলুল করিম ঝুঁকে এসে বললেন, আপনি কি গ্রামে ছিলেন কখনো? জি না স্যার। তাহলে ভালো লাগবে, পল্লী গ্রামের বর্ষা সুন্দর। স্কুলটা কেমন? স্কুলটাও সুন্দর, প্রাচীন স্কুল। সেই সুন্দর জানতে চাচ্ছি না স্যার, বেতন টেতন রেগুলার পাওয়া যাবে? শুনেছি গ্রামের স্কুলের বেতন খুবই অনিশ্চিত ব্যাপার। ফজলুল করিম সাহেব জবাব দিলেন না। চা খাবার ব্যাপারে অতিরিক্ত মনোযোগী হয়ে পড়লেন। স্কুলের অবস্থা শুধু যে ভালো না তাই না, স্কুলের অবস্থা শুধু যে ভালো না তাই না, স্কুলের অবস্থা শোচনীয়। এই খবর দিয়ে শুরুতেই ভরকে দেওয়ার কোনো দরকার কি আছে? স্যার কিছু বলছেন না যে? স্কুলের অবস্থা কেমন? আছে মোটামুটি, তবে ইনশাল্লাহ ভালোর অবস্থা। কিভাবে ভালো হবে? স্কুলের নাম ডাক ছড়ালেই ছাত্ররা আসতে থাকবে। মমিন বিস্মিত হয়ে বলল, ছাত্র সব চলে গেছে নাকি? না না, তা না। আসুন, বৃষ্টি কমেছে, রওনা দেয়া যাক। জিনিসপত্র থাকুক, পরে নেয়ার ব্যবস্থা করব। আমার থাকার ব্যবস্থা কোথায় হয়েছে? আপাতত ইত্তাজউদ্দিন সাহেবের সঙ্গে থাকবেন, অতি সজ্জন, আরবি এবং ইসলামিয়াতে শিক্ষক। খাওয়া দাওয়া ওনার ওখানে, খাওয়া থাকার কোনো খরচ নাই। কেন? পল্লীগ্রাম তো, এখানে শিক্ষকদের খুবই মর্যাদা। সম্ভ্রান্ত ব্যক্তিরা নিজেদের বাড়িতে শিক্ষকদের রাখেন, আদর যত্ন করেন। জায়গির বিনিময়ে প্রাইভেট টিউশনি? অনেকটা সেরকম, তবে আপনাকে ছাত্র পড়াতে হবে না। মামুন হতাশ গলায় বলল, কিছু মনে করবেন না স্যার, অবস্থা তো আমার কাছে মুঠি সুবিধার মনে হচ্ছে না। মনে তো হচ্ছে পেটে ভাতে চাকরি। সরকারি ডিএ আছে, ছাত্রদের কাছে কিছু কালেকশনও হয়, বাজার কমিটির চাঁদা, তাছাড়া পল্লীগ্রাম, খরচও তো তেমন নেই। আবার ঝেপে বৃষ্টি এসেছে, একটা ছাতায় বৃষ্টি মানছে না। মামুন বলল, ছাতা বন্ধ করে ফেলুন স্যার, আধা ভেজা হয়ে যাওয়ার চেয়ে পুরোপুরি ভিজে যাওয়াটাই ভালো। আমার তো বৃষ্টিতে ভিজতেই ভালো লাগে। ফজলুল করিম সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নতুন সায়েন্স টিচার টিকে যাবে বলে মনে হচ্ছে। এমন ঘন বর্ষণে ভিজতে যার খারাপ লাগছে না, তার হয়তো কোনো কিছুতেই আর খারাপ লাগবে না। কোনো সায়েন্স টিচারই এই স্কুলে টিকে না। গত 1 বছরে 3 জন চলে গেল। মামুন সাহেব? জি স্যার। আপনার রেজাল্ট তো খুব ভালো, এমএসসিতে ফার্স্ট ক্লাস, গ্রামে স্কুলে আসতে রাজি হলেন, ব্যাপারটা কি? ইচ্ছা করে রাজি হয়েছি। গ্রামের দিকে থাকবো, নিরিবিলিতে পড়াশোনা করব। আমি বিসিএস দিচ্ছি, বইপত্র সঙ্গে নিয়ে এসেছি। ও আচ্ছা, বিসিএস পাশ করলেই চলে যাবেন? অবশ্যই, তবে যে কদিন আমি থাকবো ঠিকমতোই থাকবো, আমি ভালো শিক্ষক। করিম সাহেবের মন খারাপ হয়ে গেল। এও টিকবে না। ভালো স্কুলের পূর্ব শর্ত হলো ভালো শিক্ষক।
দালাল কোঠায় স্কুল হয় না, স্কুল হয় শিক্ষকে। মামুন বলল, ঠান্ডায় কাহিল হয়ে পড়েছি, স্যার যদি অনুমতি দেন একটা সিগারেট ধরাই। অবশ্যই অবশ্যই সিগারেট ধরাবেন, এতে কি, আপনি আমার সহকর্মী। সহকর্মী হলেও আপনি বয়োজ্যেষ্ঠ। স্যার কি ধূমপান করেন? জি না, আগে করতাম। হঠাৎ এক সময় মনে হলো ছাত্ররাই শিক্ষকদের দেখে শিখবে, আমাকে দেখে যদি সিগারেট খাওয়া শিখে সেটা ঠিক হবে না, ছেড়ে দিলাম। বলেন কি? মাঝে মধ্যে খাই না তা না, হঠাৎ হঠাৎ খাই। স্যার, এখন কি একটা খাবেন? আশেপাশে কোনো ছাত্র নেই, কেউ দেখবে না। না না, ইচ্ছা করছে না। ইচ্ছে করলেও পারবেন না। এই বৃষ্টির মধ্যে সিগারেট না ভিজে খাওয়া সহজ কোনো কর্ম নয়, শুধু প্রফেশনালরা পারবে। করিম সাহেব বিস্মিত হয়ে নতুন সায়েন্স টিচারের হাসি শুনছেন। এমন প্রবল হাসি হাসার মতো কি কোনো ঘটনা ঘটেছে তাও তিনি বুঝতে পারছেন না। মামুন সাহেব? জি স্যার। ব্যাঙের ডাকের ইংরেজি জানেন নাকি? মামুন বিস্মিত হয়ে বলল, জি না, জানি না। ব্যাঙের ডাকের ইংরেজির দরকার কি স্যার? মামুন এই প্রথম হেডমাস্টার সাহেবকে ভালোভাবে লক্ষ্য করলেন। 5 মাইল হেঁটে ইনি তাকে নিতে এসেছেন। এতক্ষণ ব্যাপারটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়নি, এখন মনে হচ্ছে। স্কুলের দপ্তরিকেও তো উনি পাঠাতে পারতেন। বৃদ্ধ বয়স্ক একজন মানুষ ঝড় বৃষ্টির দিনে এতটা কষ্ট করবেন কেন? স্বার্থ ছাড়া মানুষ সচরাচর কষ্ট করতে রাজি হয় না। এই মানুষটার স্বার্থ কি? মামুন বলল, স্যার, আপনি নিজে আমাকে নিতে এসেছেন কেন? কোনো দরকার ছিল না। করিম সাহেব কিছু বললেন না। তার মাথায় ব্যাঙের ডাকের ইংরেজি কি সেটা ঘুরছে। বয়সের লক্ষণ, বেশি বয়সে মাথায় কিছু ঢুকে গেলে সেটা বের হতে চায় না, প্যাঁচ কেটে যাওয়া রেকর্ডের মতো এক জায়গায় বাজতে থাকে। স্যার, আপনার স্কুলের ছাত্র কতজন? 123। আগামীকাল একজন ভর্তি হবে, 124 হবে। স্যার, কিছু মনে করবেন না, ব্যক্তিগত কৌতূহল থেকে প্রশ্নটা করছি। আপনি কি এই 124 জন ছাত্রের নাম জানেন? ফজলুল করিম সাহেব তৎক্ষণাৎ বললেন, জানি। মামুন সিগারেট ফেলে দিতে দিতে বলল, আমি এরকম অনুমান করেছিলাম স্যার। মাওলানা ইত্তাজউদ্দিন হেডমাস্টার সাহেবের ঘরে ঢুকলেন। তার পেছনে বোকা বোকা চেহারার এক যুবক। যুবকের গা থেকে বিড়ির কড়া গন্ধ আসছে। তার দাঁত হলুদ হয়ে আছে। দাঁত মাজার ব্যাপারটি সে সম্ভবত জানে না, আর জানলেও তার প্রয়োজন বোধ করে না। মাথা ভর্তি চুল, সেই চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে। এই চুল সে নিশ্চয়ই উকুনের চাষের জন্য বড় করছে। মাওলানা বললেন, রহমত, স্যারকে সালাম করো। রহমত টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়ল। তার ঝাঁপ দেয়া দেখেও ফজলুল করিম সাহেব আঁতকে উঠলেন। এর চলাফেরা, কাজকর্ম সবকিছুর মধ্যেই একটা পশু পশু ভাব আছে। পশুদের গায়ে যেমন কড়া গন্ধ থাকে, এর গায়েও আছে টকটক গন্ধ। মাওলানা বললেন, স্যার, এর কথাই আপনাকে বলেছিলাম। কি বলেছিলেন? ওই যে রেশমির সঙ্গে। ও আচ্ছা আচ্ছা। মোটরের ভালো মেকানিক, ওস্তাদ কারিগর, অন্যের গ্যারেজে কাজ করে। টাকা পয়সা জোগাড় করতে পারলে সে নিজেই নেত্রকোনা শহরে স্বাধীন ব্যবসা করবে। ভালো, খুব ভালো। আপনাকে দেখানোর জন্য খবর দিয়ে নিয়ে এসেছি। ভালো করেছেন, খুব ভালো করেছেন। মাওলানা রহমতের দিকে তাকিয়ে বললেন, রহমত, তুমি বারান্দায় একটু দাঁড়াও, আমি স্যারের সঙ্গে একান্তে দুটো কথা বলি। রহমত তার সবকটি হলুদ দাঁত বের করে হেসে ফেলল। ফজলুল করিম সাহেব হাসি দেখেও চমকালেন। এটা তো হাসি না, যেন কামড়াতে আসছে। রহমত বারান্দায় চলে গেল এবং সঙ্গে সঙ্গে বিড়ি ধরালো। বিড়ির কড়া গন্ধে ঘরে থাকাই মুশকিল।
মাওলানা বললেন, স্যার ওকে এনেছি রেশমিকে দেখানোর জন্য। দেখে যদি পছন্দ হয় আজ রাতে আমি বিয়ে পড়িয়ে দেব, রহমত বউ নিয়ে চলে যাবে। কি বলছেন আপনি? ওর সঙ্গে এরকমই কথা হয়েছে। হুট করে বিয়ে? গরিব মানুষের বিয়ে এরকম হুটহাট করেই হয়। এর সঙ্গে রেশমির বিয়ে হতে পারে না। কেন স্যার? ছেলেটাকে আমার পছন্দ হয় না। আপনার পছন্দের তো কথা এখানে আসছে না, রেশমির পছন্দ নিয়ে কথা। ওর তো পছন্দের প্রশ্নই ওঠে না। পছন্দ করার মতো কি আছে ওই ছেলের মধ্যে? অনেক কিছুই আছে। ছেলের রোজগার ভালো, ভালো টাকা কামায়। এই জাতীয় ছেলে নেশা ভান করে, তার সে বদভ্যাস নেই। ফজলুল করিম সাহেব বিরক্ত গলায় বললেন, খামাকে একটা বিষয় নিয়ে পিরাপিরি করছেন কেন? ছেলেটাকে আমার পছন্দ হয়নি, পশু শ্রেণীর মানুষ বলে মনে হয়েছে। জেনে শুনে এমন একজনের সঙ্গে রেশমির বিয়ে দেওয়া ঠিক না। ওকে চলে যেতে বলুন। একটু ভেবে বলুন স্যার। ভেবে বলা বলির কিছু নেই। জি আচ্ছা স্যার। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে বিড়ি টানছে, এটাও তো খুব আপত্তিজনক কথা। আমার নিষেধ আছে শিক্ষকরাও ছাত্রদের সামনে ধূমপান করবে না। খারাপ ব্যাপারগুলো ছাত্রদের আগে আকৃষ্ট করে। আপনি বের হয়ে রহমত না কি যেন আপনি বের হয়ে রহমত না কি যেন নাম, তাকে একটা কড়া ধমক দিন, তারপর চলে যেতে বলুন। জি আচ্ছা স্যার। ওকে বিদায় করে আসুন, আপনার সঙ্গে কথা আছে। জি আচ্ছা। ইরতাজউদ্দিন ফিরে এলেন, তাকে চিন্তিত দেখাচ্ছে। ফজলুল করিম সাহেব বললেন, আমাদের নতুন টিচারকে কেমন লাগছে? ভালো। এক শব্দে জবাব দেবেন না, কেন ভালো সেটা বলুন। যুবক মানুষ, উৎসাহ আছে। পড়াচ্ছে কেমন? ভালো। আপনার যে এক শব্দে জবাব দেওয়ার একটা বিশ্রী অভ্যাস হয়েছে, তার কি করা যায় বলুন তো? খোঁজ নিয়েছেন ভালো, নাকি খোঁজ না নিয়েই বলছেন ভালো? খোঁজ নেই নাই, অনুমানে বলেছি। অনুমানে কিছু বলবেন না, যা বলার অনুসন্ধানের পর বলবেন। প্রথমে অনুমান, তারপর অনুসন্ধান। এই কাজটা করবেন না। প্রথমে অনুসন্ধান, তারপর অনুমান। বুঝতে পারলেন? জি স্যার। এখন যদি অনুমতি দেন উঠি। আচ্ছা যান। ভালো কথা, ব্যাঙের ডাকের আরবি কি বলুন তো? বুঝতে পারছি না, কিসের আরবি? ব্যাঙের ডাকের। ইরতাজউদ্দিন সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, ব্যাপারটা ধরতে পারছেন না। হেডমাস্টার সাহেব আগ্রহ নিয়ে তাকাচ্ছেন। মনে হচ্ছে সত্যি সত্যি তিনি ব্যাঙের ডাকের আরবি জানতে আগ্রহী। মানুষটার মাথায় কি গোলমাল হচ্ছে? মাথার অসুখ হঠাৎ করে শুরু হয় না, আস্তে আস্তে শুরু হয়। সেকেন্ড পিরিয়ড শুরু হবার ঘণ্টা পড়ল। ঘণ্টা ঠিকমতো পড়ল। সুন্দর আওয়াজ হলো। হরিপদ স্কুলের ঘণ্টা খুঁজে পেয়েছে। ফজলুল করিম সাহেব তাকে ফাইন মাফ করে চিঠি দিয়েছেন। সেকেন্ড পিরিয়ডে ক্লাস 9-এর সঙ্গে তার ক্লাস, ইংরেজি ফার্স্ট পেপার। আজ পড়াবেন কবিতা। 33 জন ছাত্র ছিল ক্লাসে। আজ সেখানে 12 জন ছাত্র বসে আছে, সবকটা বেঞ্চ ফাঁকা। নীলগঞ্জ হাই স্কুল চালু হয়েছে। ছাত্ররা দল বেঁধে চলে যাচ্ছে। মাত্র 2 মাসেই এই অবস্থা। সারভাইভাল ফর দ্য ফিটেস্ট। যে ফিট সে টিকে থাকবে, যে আনফিট তাকে চলে যেতে হবে। এটা জগতের কঠিন নিয়মের একটি। ফজলুল করিম সাহেব ডায়াসের চেয়ারে চুপচাপ বসে রইলেন। পড়ানো শুরু করতে ইচ্ছে করছে না। ক্লাস ভর্তি থাকবে ছেলে মেয়ে, তবেই না পড়িয়ে আরাম। অল্প কটা ছেলেকে তিনি কি পড়াবেন? তিনি হাসতে চেষ্টা করলেন। পড়ানো শুরু করার আগে শিক্ষকরা হাসি হাসি মুখে থাকলে ছাত্ররা ভরসা পায়। ছাত্ররা তেমন ভরসা পেল বলে মনে হলো না। তিনি বললেন, সবাই দেখি নতুন স্কুলে যাচ্ছে, তোমরা যাচ্ছ না কেন? একজন বলল, আমরা যাব না স্যার। ফজলুল করিম সাহেবের ভ্রু কুঁচকে গেল। ছেলেটা কথা বলছে বেয়াদবের মতো। উঠে দাঁড়ায়নি। স্যারের সঙ্গে কথা বললে উঠে দাঁড়াবে। যা বলবে স্পষ্ট করে বলবে। তোমার নাম ফরহাদ উদ্দিন না? জি স্যার। শোনো ফরহাদ উদ্দিন,
তুমি যে বললে তোমরা যাবে না, শুনে আমি সঙ্গত কারণেই খুশি হয়েছি, কিন্তু কথাগুলো তুমি বলেছ বসে বসে। অত্যন্ত বেয়াদবের মতো কাজ করেছ। ভবিষ্যতে আর কখনো করবে না। জি আচ্ছা স্যার। এখন বলো তোমরা যাবে না কেন? এই স্কুলে ভালো। নীলগঞ্জ স্কুল যে খারাপ এটা তো তুমি বলতে পারো না, কারণ তুমি ওই স্কুলে পড়োনি। পড়েছ? জি না স্যার। তাহলে বললে কেন এই স্কুলে ভালো? যা মনে আসে তাই বলে বসবে না। কথা বলার আগে অবশ্যই আমাদের অনেক সাবধান হতে হবে। কথা বলাটাও শিক্ষার একটা অঙ্গ, মনে থাকবে। জি স্যার। আজকে আমরা কি পড়ব? ইংরেজি কবিতা। কবিতার নাম কি? দ্য সেন্স অফ টি। যে কবিতাটা লিখেছেন তার নাম কি? কেউ জানো না? জানা উচিত ছিল। কি কবির নাম? চার্লস কিংসলে। সবাই একসঙ্গে বলো, চার্লস কিংসলে। সবাই একসঙ্গে বলল, চার্লস কিংসলে। আবার বলো। ছাত্ররা আবার বলল। ফজলুল করিম সাহেব বোর্ডের কাছে গেলেন, চক দিয়ে বড় বড় করে লিখলেন চার্লস কিংসলে। কবির নামের নিচে লিখলেন কবিতার নাম দ্য সেন্স অফ টি। প্রথমে স্রষ্টা, তারপর সৃষ্টি। কাজটা কি ঠিক করলেন? সৃষ্টি কি বেশিরভাগ সময় স্রষ্টাকে ছড়িয়ে যায় না? জীবনকৃষ্ণ বাবুর চেয়েও কি জীবনকৃষ্ণ মেমোরিয়াল স্কুল অনেক গুরুত্বপূর্ণ নয়? তিনি মিষ্টি গলায় কবিতার প্রথম 4 লাইন আবৃত্তি করলেন। ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম অ্যাক্রস দ্য স্যান্ড অফ টি। বাবারা বলো, ডি মানে কি? নদীর নাম স্যার। হ্যাঁ, ইংল্যান্ডে একটা নদীর নাম। লিভারপুলের কাছে এই নদী সমুদ্রে পড়েছে। এই কবিতায় অনুপ্রাণিত হয়ে আমাদের দেশেরও একজন কবি অসাধারণ একটা কবিতা লিখেছিলেন। তোমরা কেউ সেটা জানো? ছাত্ররা চুপ করে আছে, কেউ জবাব দিচ্ছে না। ফজলুল করিম সাহেব বিষণ্ণ গলায় বললেন, কবিতাটা তোমরা ক্লাস 7-এ পড়েছ, তোমাদের পাঠ্য ছিল। শোন মা আমিনা, রেখে দে রে কাজ, তরা করে মাঠে চল, এলো মেঘনার জোয়ারে, বেলা এক্ষুনি নামবে ঢল। নদী কিনারা ঘন ঘাসে ভরা, মাঠ থেকে গরু নিয়ে আয় তোরা, করিস না দেরি, আসিয়া পরিবে সহসা অথুই জল। মাঠ থেকে গরু নিয়ে আয় তোরা, মেঘনায় নামে ঢল। ফজলুল করিম সাহেব অন্যমনস্ক হয়ে পড়লেন। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ঘণ্টা পড়ার জন্য অপেক্ষা করছেন। তিনি বোর্ডের দিকে তাকালেন। ভুল করেছেন। কবির নামের আগে কবিতার নাম থাকা উচিত ছিল। আজ বৃহস্পতিবার, হাফ স্কুল। ফজলুল করিম সাহেব ঠিক করে ফেললেন বাসায় যাবেন না, স্কুলেই সন্ধ্যা পর্যন্ত থাকবেন। রেশমি মন খারাপ করবে, করুক। 2টার দিকে ডাক আসে, ডাকের জন্য অপেক্ষা করতে হবে। সরকারি অনুদানের চিঠি পেয়েছেন, চেক আসছে না। মঞ্জুরকে কয়েকটা চিঠি দিয়েছেন, মঞ্জুর চিঠির জবাব দিচ্ছে না। একবার ঢাকা যাওয়া দরকার। গত মাসে শিক্ষকদের বেতন দিতে পারেননি। সরকারি ডি এর টাকাটা দিতে পারলেও হতো, সেই টাকাটাও আসেনি। স্কুলে এমন কোনো ফান্ড নেই যে সেখান থেকে টাকা ধার করেন। এতদিনের পুরনো একটা স্কুল, অনার বোর্ডের দিকে তাকালে মন ভরে যায়। কত বিখ্যাত মানুষ এই স্কুল তৈরি করেছে। ফজলুল করিম সাহেব ছাত্রদের দিকে তাকালেন। তারা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন, আজ পড়াতে ভালো লাগছে না, খুব মাথা ধরেছে। বলে তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন। তার মাথা ধরেনি। ছাত্রদের মিথ্যা কথা বলা হলো। মাথা না ধরলেও শারীরিকভাবে অস্বস্তি বোধ করছেন না, গরম লাগছে। কোটের কারণে গরম লাগছে বোধ হয়। ফজলুল করিম সাহেব ক্লাস শেষ হবার ঘণ্টার জন্য অপেক্ষা করতে লাগলেন। সময় কাটছেই না। স্কুল ছুটি হয়ে গেছে। শিক্ষকরা সবাই চলে গেছেন, শুধু মাহবুব সাহেব এবং বিনয়বাবু বসে আছেন। বিনয়বাবু গোপনে কিছু কথা বলতে চান। তিনি টিচার্স কমন রুমে অপেক্ষা করছেন।
মাহবুব সাহেব ফজলুল করিম সাহেবের সঙ্গে কথা বলছেন। তার কথা শেষ হলেই বিনয়বাবু ঢুকবেন। মাহবুব সাহেব বললেন, স্যার বেতনের কি ব্যবস্থা? ফজলুল করিম সাহেব হাসি মুখে বললেন, হবে হবে। কিভাবে হবে? সরকারি ডিএর জন্য আমি নিজে ঢাকায় যাব। কবে যাবেন? এই 2-1 দিনের মধ্যেই যাব। সরকারি ডিএটা না হয় হলো, বাকি বেতনের কি করবেন? বিশিষ্ট ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য যাব। স্কুলের প্রাক্তন ছাত্র, বাজার সমিতি গত বছরে টাকাটা দেয়নি। ওদের কথা ভুলে যান স্যার, ওরা কিছু দেবে না। দেবে না কেন? আর কত দেবে? দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। ওদের একটা প্রস্তাব আছে, স্কুলের কিছু জমি তারা কিনে নিতে রাজি আছে। এ থেকে কিছু টাকা পাওয়া যায়। সেটা সম্ভব না। জীবনবাবুর দানপত্র করা জমি বিক্রি করা যাবে না। তাহলে সমস্যার সমাধান কি? আছে, সমস্যার সমাধান অবশ্যই আছে। সেটা কি বলুন? স্কুলের ছাত্র বাড়বে, তাদের বেতন থেকে যে আয় হবে। ছাত্র বাড়বে কিভাবে? লোকে যখন জানবে এটা ভালো স্কুল, তখন দূর দূর থেকে ছাত্ররা আসবে, হোস্টেলে থাকবে। মাহবুব সাহেব হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, স্যার উঠি। হেডমাস্টার সাহেব তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, জি আচ্ছা আচ্ছা, জি। দুপুরে কিছুই খাওয়া হয়নি। খিদে জানান দিচ্ছে। বয়স হয়ে গেলে খিদের প্রবল কষ্ট হয়। হরিপদকে পাঠিয়ে কোনো খাবার টাবার আনলে হতো। একটা কলা, 2টা বিস্কিট। বিনয়বাবু বললেন, স্যার আসব? আসুন বিনয়বাবু। আপনি কি এখনো যাননি? আগে না, আপনার সঙ্গে সামান্য কথা ছিল। বলুন। বিনয়বাবু বসতে বসতে বললেন, আমার সংসারের কথা তো আপনি জানেন স্যার। অভাবে অনটনে পর্যুদস্ত হয়েছি। ঘরে বিবাহযোগ্য কন্যা, বিয়ে দিতে পারছি না। পণ ছাড়া হিন্দু মেয়ের বিয়ে হয় না। 1,00,000-2,00,000 টাকা পণ চায়। কোথায় পাবো এত টাকা? জি তা তো ঠিকই, বড়ই দুঃসময়, সবার জন্যই দুঃসময়। তবে পৃথিবীর সব দুঃসময় সাময়িক। শীতের পর বসন্ত আসে, এটা জাগতিক নিয়ম। জাগতিক নিয়ম সবার জন্য না স্যার। আমার বেলায় শীতের পর শীত আসে, তারপরে আরও আসে শীত। স্যার আমি জানি আপনি মনে কষ্ট পাবেন, কিন্তু না বলে পারছি না। বলুন কি ব্যাপার? বিনয়বাবু কিছু বললেন না। পাঞ্জাবের কোনায় চোখ মুছতে লাগলেন। ফজলুল করিম সাহেব বললেন, আপনি কি নীলগঞ্জ স্কুলে যোগ দিয়েছেন? বিনয়বাবু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ফজলুল করিম সাহেব বললেন, আপনাকে ছাড়া আমি স্কুল চালাবো কিভাবে? আপনার মতো অঙ্কের শিক্ষক আমি কোথায় পাব? নতুন যিনি এসেছেন মামুন সাহেব, তিনি ভালো অঙ্ক জানেন। শুধু ভালো না, খুব ভালো। আমি ক্লাস 10-এর ছাত্রীদের কাছ থেকে খোঁজ নিয়েছি। ও আচ্ছা। কারোর জন্যে কিছু আটকে থাকে না স্যার। আমি যা করেছি না পেরে করেছি। এই অপরাধের জন্য নরকে আমার স্থান হবে। তা হোক, শুধু আপনি আমাকে ক্ষমা করবেন। আমি ঈশ্বরের ক্ষমা চাই না, আপনার ক্ষমা চাই। আপনি চলে গেলে তো আরও অনেকেই চলে যাবে। তা যাবে। স্কুলটা কি উঠে যাবে? না, উঠবে না। আপনার মতো মানুষ থাকলে স্কুল উঠবে না। স্যার উঠি। বিনয়বাবু হঠাৎ নিচু হয়ে ফজলুল করিম সাহেবকে প্রণাম করতে গেলেন। ফজলুল করিম সাহেব আতকে উঠে বললেন, করেন কি? বয়সে আপনি আমার বড়ই হবেন। বিনয়বাবু ধরা গলায় বললেন, আমি তো স্যার আপনাকে প্রণাম করছি না, আপনার ভেতর যিনি বাস করছেন তাকে প্রণাম করছি। তিনি নমস্য। সরকারি চিঠি আজকের ডাকেও আসেনি। ফজলুল করিম সাহেব তার বড় মেয়ের একটা চিঠি পেলেন। মেয়ের চিঠিটা একটু যেন রহস্যময়। মেয়ে লিখেছে,
বাবা, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি বলে তোমাকে নিয়মিত চিঠি লিখতে পারি না, তবে তোমার খোঁজখবর সবসময় রাখি। সম্প্রতি তোমার বিষয়ে কিছু অস্বস্তিকর খবর পেয়ে অত্যন্ত বিব্রত আছি। আশা করি আমি কি বলছি তুমি বুঝতে পারছ। তোমার সামাজিক মান মর্যাদার দিকে তুমি লক্ষ্য রাখবে, এটা আশা করা অন্যায় না। নিঃসঙ্গ মানুষ নিজের নিঃসঙ্গতা কাটানোর জন্য মাঝে মাঝে উদ্ভট সব কাণ্ড করে। তোমার এই বয়সে তুমি এমন কিছু করবে না, এতটুকু তোমার মেয়ে হিসেবে আমি অবশ্যই আশা করতে পারি। ফজলুল করিম সাহেব মেয়ের চিঠি কয়েকবার পড়লেন, কিন্তু চিঠির মূল বিষয় ধরতে পারলেন না। সন্ধ্যা হয়ে গেছে, মাওলানা ইত্তাজউদ্দিন বারান্দায় আজান দিচ্ছে, নামাজ পড়বেন। হেডমাস্টার সাহেব তার ঘরে একা একা বসে আছেন। মাওলানা নামাজ শেষ হলে একসঙ্গে বেরোবেন। দপ্তরে এসে ঢুকল। করিম সাহেব বললেন, কিছু বলবি? হরিপদ মাথা চুলকে বলল, নতুন মাস্টার সাহেব লাইব্রেরি ঘরের ব্যাপক বই নামায় একটা বিষয় করতেছে। কি করছেন? এই ঘাটাঘাটি। করুক, বই সাজিয়ে রাখার জন্য না, পড়ার জন্য, ঘাটাঘাটি করার জন্য, বুঝলি? জি স্যার। এরই মধ্যে খবর হয়ে গেছে মামুন সাহেব অতি ভালো শিক্ষক, একজন ভালো শিক্ষক 100 হাতির সমান। ফজলুল করিম সাহেবের বিষণ্ণ ভাবটা কেটে যাচ্ছে। নতুন শিক্ষক স্কুলের লাইব্রেরির বই ঘাটাঘাটি করছেন, খুবই ভালো লক্ষণ। স্কুল লাইব্রেরির দায়িত্ব তাকে দিয়ে দেয়া যায়। বিনয়বাবুর জন্য মনটা খারাপ লাগছে। অতি সজ্জন, অঙ্কের জাহাজ, যে কোনো অঙ্ক মুখোমুখি করে ফেলতে পারেন, এরকম শিক্ষক যে কোনো স্কুলের জন্য স্তম্ভের মতো। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুলের 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।